প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 11th ফিজিক্স থেকে আমার আলোচনার বিষয়বস্তু হলো CP - CV = R. This is very important for 11th physics. Both of you, CBSE, ISC, WB board, all you have very important topic that is. তোমাদের খুবই পরীক্ষায় দেয় এই আলোচনাটুকু। আমার আলোচনার বিষয়বস্তু হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের বিয়োগফলের মান হচ্ছে R. CP indicates that molar specific heat at constant pressure. CV indicates that molar specific heat at constant volume. And R is the universal gas constant. So we need to prove CP - CV = R. That is, তোমাদের যেটা প্রুভ করতে হবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মাইনাস স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এর মানটা হলো R. এই আলোচনার পূর্বে তোমরা প্রারম্ভিক বেশ কিছু আলোচনা তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছো। That is isothermal process, adiabatic process, work done. So if it's like a system, and suppose initially a systemer গ্যাসের আয়তন ধরেছি V1, and if temperature increases, volume expands and it goes to V2. So initially আয়তনটা V1, when temperature increases, volume goes V2. Okay, so changing volume is V2 - V1. From that you already learn, এখানে যেটা তোমরা পড়েছো, চাপ যদি P হয়, কৃতকার্যের মানটা হচ্ছে dW, smallest work done. dW means not a largest one, it's the smallest one. dW = P × dV. What is dV? dV is the here V2 - V1. Okay, this derivation you already done. আচ্ছা, এখানে আর একটা কথা বলিনি, যদি সিস্টেমের আয়তনের পরিবর্তন না হয়, অর্থাৎ আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়, V2 - V1 = 0, dV = 0, then what is the work done? If dV = 0, then dW also be 0. আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, আমার প্রমাণের CP - CV = R এই প্রুভের প্রারম্ভিক যেটা তোমাদের বলে নিলাম, কৃতকার্য কি dW = PdV, এটার একটা বড় ডেরিভেশন আছে, আমি জাস্ট PWটা দেখিয়ে দিলাম। আর এটাও বলে দিলাম যে যদি স্থির আয়তন হয় তাহলে কৃতকার্যের মান হয় 0। আচ্ছা, এবার আমি এই CP আর CV রিপ্রেজেন্টেশনটা কিভাবে করছি দেখো, এটা তোমরা লিখে নেবে, এটা তোমরা নোট করবে, অ্যান্ড এটা তোমাদের পরে লাগবে। দেখো, পরে এই জিনিসটা লাগবে। আচ্ছা, তোমরা জানো Q = mc ΔT or dt. ওকে, এখন যদি এটা dQ = স্থির চাপের যদি কথা বলি, বা চাপ স্থির থাকলে আমরা এটা লিখতে পারি dQp = m এর জায়গায় মোলার, যখন এটা নর্মালি বলেছি, মোলারের কনসেপ্ট যখনই আসবে এমটা এন এ কনভার্ট হয়ে যায়, ইটস CP, ইটস DT। এই কনসেপ্টটা 9th স্ট্যান্ডার্ডে তোমরা যখন তাপের আদান প্রদান নিয়ে আলোচনা শিখেছিলে তখন দেখবে H = mc ΔT or s ΔT, এরকম একটা রিলেশনশিপ শিখেছিলে, তারই একটা রূপ এটা। অ্যানাদার ফর্ম ইজ দিস। স্থির, যখন মোলারের কথা বলবো অনলি মাসটা এনে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন যদি আয়তন স্থির থাকে, আয়তন স্থির থাকলে
we can write this dqv equal to m এর জায়গায় n বসবে, cp এর জায়গায় cv আর dt। ওকে, this two equation comes now। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা তোমরা শক্তির সংরক্ষণ সূত্র বলেও জানো, সেখানে শিখেছ যে কোনো একটা সিস্টেমে তাপ দিলে সেই তাপটা দুইভাবে ব্যয় হয়, কিছুটা অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, কিছুটা বাহ্যিক কার্য করে। তাহলে কোনো একটা সিস্টেমে যদি তাপ দাও, সেই তাপ দুইভাবে ব্যয় হয়, কিছুটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, কিছুটা বাহ্যিক কার্য করে। নো ম্যাটার হেয়ার প্রেসার ইজ কনস্ট্যান্ট or volume constant, that's no matter, everywhere, every purposes the heat you given, it's work in two ways, first increases some internal energy and some is work done। বুঝেছো, ওটা ব্যাপারই নেই যে চাপ স্থির আছে কি আয়তন স্থির আছে। তাহলে এখানের এই যে তাপটা, এটা কিন্তু দুটো কাজ করছে, একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর একটা পার্ট বাহ্যিক কার্য করে, আর একটা পার্ট বাহ্যিক কার্য করে। এখানেও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি and another one that is work done, বাহ্যিক কার্য। ওকে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর বাহ্যিক কার্য হয়। এখন তোমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে, উভয় ক্ষেত্রেই স্থির চাপ বলো স্থির আয়তন বলো, উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হয়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি উভয় ক্ষেত্রে একই, বাহ্যিক কার্য নাও এক হতে পারে, উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে, উভয় ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই হয়, বাহ্যিক কার্য ইট মে বি ডিফারেন্ট, ওয়ার্ক ডান ইট মে বি ডিফারেন্ট, বাট ইন্টারনাল এনার্জি, ইনক্রিজিং ইন্টারনাল এনার্জি সেম। ওকে, তাহলে এখানে দেখো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আমি ডিইউ দিয়ে লিখছি, আচ্ছা এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটাও সেম হবে ডিইউ। বাহ্যিক কার্য কত? পিডিভি, তাই না? বাহ্যিক কার্য পিডিভি। এখন এই বাহ্যিক কার্যের হিসেবটা একটু দেখো, এখানে তো আয়তন স্থির না, একটু আগেই শিখে এসছি যদি আয়তন স্থির থাকে তাহলে কৃতকার্যের মান 0 হয়ে যায়, একটু আগেই শিখে এলাম, শুরুটাই ওই দিয়ে করেছি। তাহলে এখানে ডিভি যদি 0 হয়, পি ইন্টু 0, ওয়ার্ক ডান কত? 0। তাহলে যদি আয়তন স্থির থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান 0, চাপ স্থির থাকলে কিন্তু 0 না। আমি ধরে নিচ্ছি এখানকার ওয়ার্ক ডানটা ডিডাব্লিউই। ওকে, এখানকার ওয়ার্ক ডানটা ডিডাব্লিউই ধরলাম। দেখো ভালো করে ব্যাপারটা দেখো, ভালো করে বোঝো, দুটো ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য আছে, একটার বাহ্যিক কার্য 0 পেয়েছি, তার মানে দেখো এই ডিকিউভি, এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য ইকুয়াল টু এনসিভিডিটি। তাহলে এখানে বাহ্যিক কার্য যদি 0 হয়ে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এই পুরো ভ্যালুটাই তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, তাই না? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য ইকুয়াল টু এনসিভিডিটি। এখন এই বাহ্যিক কার্য এই ভ্যালুটাই তো 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছ। আবার একটা অনুসিদ্ধান্ত শিখেছি, দুটো ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির মান সমান। তার মানে এই ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি যখন পাচ্ছি, এই ডিইউটাও আসলে এনসিভি ডিটি। ক্লিয়ার কিনা দেখে নাও। আবার রিপিট করছি, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। দুটো ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য হয়। এখন আমাদের হিসেব নিকেশ থেকে দেখছি
স্থির আয়তনে বাহ্যিক কার্যের মানটা 0। এখন স্থির আয়তনে বাহ্যিক কার্য যদি 0 হয় এনসিভিডিটি পুরোটাই তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আবার একটা অনুসিদ্ধান্ত বলে নিয়েছি, দুটো ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান, তার মানে এরও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে গেলাম এনসিভিডিটি। বুঝেছো? ব্যাপারটা হচ্ছে এনসিভিডিটি আর এনসিপিডিটি দুটোর ভ্যালু কিন্তু সেম না। এই ডিকিউভি আর ডিকিউপি দুটোর ভ্যালু কিন্তু সেম না। দেখো, একটার বাহ্যিক কার্য 0 হচ্ছে, একটার বাহ্যিক কার্য 5, তার মানে অবশ্যই এর ভ্যালুটা বেশি হয়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান, বাহ্যিক কার্য সমান নয়, টোটাল কৃতকার্য সমান নয়। আশা করি বুঝতে পেরেছো। লিখে নাও, আমি এটা একটু মুছে নেবো রাইট সাইড পার্টটা। আমার হিসেব নিকেশটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। আচ্ছা, তাহলে দেখো তো এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এনসিভিডিটি প্লাস এখানকার বাহ্যিক কার্য ডিডাব্লিউ, দিস ইকুয়াল টু এনসিপি ডিটি। আশা করি বুঝতে পারছো কিনা দেখো। আশা করি এই দিকের এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসছে। এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য মিলেই তো এনসিপিডিটি না। এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এনসিপিডিটি, বাহ্যিক কার্য ডিডাব্লিউ, দিস ইকুয়াল টু এনসিপি ডিটি। ওকে, এখন দেখো ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, আমরা এটা জানি ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। সো উই ক্যান রাইট এনসিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু এনসিপি ডিটি। ওকে, আচ্ছা পিডিভি তো না, 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি। এখন পি ডিভি ডিটি করলে ডিভি ইকুয়াল টু আর ডিটি। ওকে, আচ্ছা এনআরডিটি নিচ্ছি, এনআরডিটি। ওকে, যদিও 1 মোল বলা আছে, 1 মোল মানে এনগুলো 1 হয়ে যেত, আমি রেখেই দিয়েছি, নো প্রবলেম। আচ্ছা পিডিভি ইকুয়াল টু এনআরডিটি, সো উই ক্যান রাইট দিস পিডিভি ইকুয়াল টু এনসিপিডিটি মাইনাস এনসিভি ডিটি। ওকে, পিডিভির ভ্যালু কত? এনআরডিটি বসিয়ে দিলাম, দিস ইকুয়াল টু এনসিপিডিটি মাইনাস এনসিভিডিটি। সবার কাছ থেকে দেখো এনডিটি ক্যান্সেল হয়ে যাবে, সো আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। ওকে, দিস উই নিড টু প্রুভ, আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছো। লাস্ট 2-3টে লাইন কিছুই না, মেন বোঝার জায়গা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য, স্থির চাপ আর স্থির আয়তন। স্থির আয়তনের কৃতকার্য 0, তার মানে অভ্যন্তরীণ শক্তি পুরোটাই। এবার ওই পুরো অভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে স্থির আয়তনের, স্থির চাপের অভ্যন্তরীণ শক্তি। ওকে, এবার স্থির চাপের অভ্যন্তরীণ শক্তি প্লাস বাহ্যিক কার্য দুটো মিলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই এনসিপিডিটি, সেখান থেকে এই সলিউশনটা পেলাম। আশা করি বুঝতে পেরেছো, তোমরা লিখে নেবে। এই পর্যন্তই তোমাদের সঙ্গে আলোচনা রাখলাম, আশা করি তোমাদের সামগ্রিক আলোচনাটা উপকারে লাগবে। আবার তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে দেখা হবে।